এবার ফোর্থ এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নানজাও চিংচিংকে জিজ্ঞেস করে, তুমি আমার বাসাতে কি করছো? চিংচিং তখন বলে, আসলে আমার ডরমেটরিতে একটা প্রবলেম হয়েছিল, এই কারণে আমি বেরিয়ে পড়েছি সেখান থেকে আমার জিনিসপত্র নিয়ে, আর আমার বেস্ট ফ্রেন্ডেরও বাসায় যেতে পারিনি। সে সকল কাহিনী নানজাওকে বুঝিয়ে বলে। নানজাও তখন বলে, তোমাকে এখন পুলিশে নিয়ে যেতে আসছে। চিংচিং তখন তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে, প্লিজ আমি তোমার কোন বাসার কোনো ক্ষতি করবো না, প্লিজ আমাকে এখানে থাকতে দাও। পুলিশ সেখানে চলে আসে। এরপরে নানজাও তাদেরকে বলে, আসলে আমি ভেবেছিলাম চোর। তখন চিংচিং বলে, আমি তো তার ফিয়ান্সে, আর আমি রাগ করে বাসা থেকে চলে গিয়েছিলাম, আমি যে বাসায় আসছি এটা সে জানে না। পুলিশরা তাদের ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা রাত্রে দেখতে পাই 12টা বেজে যায় এবং নানজাও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। চিংচিং 12টার সময় উঠে পানি খায়, আর পানির শব্দে নানজাওয়ের ঘুম ভেঙে যায়। এরপরে সে অ্যাপেল খায়। নানজাওয়ের ইরিটেট বোধ হতে থাকে। এরপরে চিংচিং গিয়ে যোগা করতে থাকে। সেই সব শব্দে নানজাওর অনেক বেশি রাগ হতে থাকে। নানজাও তখন চিংচিং এর রুমে চলে আসে। তখন নানজাও চিংচিংকে বলে, রাত 12টার সময় তুমি কি করছো এইসব? রাত 12টায় কেউ ইয়োগা করে? তখন চিংচিং বলে, আচ্ছা আমি আমার রুমে যা করার করছি, আর আমি তো কোনো শব্দ করি নাই, তোমার সমস্যা কি? নানজাও তখন বলে, তুমি শব্দ করছো, রাত 12টার পরে আমার বাসায় যেন কোনো শব্দ না হয়, একদম পিন ড্রপ সাইলেন্ট থাকবে। পরের দিন সকালে আমাদেরকে দেখানো হয় চিংচিং চলে যাবে। এই সময় নানজাও বলে, এদিকে আসো। সে টেবিল দেখায়, বলে যে এখানে পানি ফেলেছো, এটা সাফ করে যাও। ওটা সাফ করে। এরপরে সে ওয়াশরুমে গিয়ে বলে যে টাওয়াল কোথায় রেখেছো, টাওয়াল ঠিক জায়গায় রাখো, বেড ঠিক করো। সব কিছু চিংচিংকে দিয়ে ঠিক করায় এবং চিংচিং তখন বলে যে এটা মানুষ নাকি একটা ডেভিল। পরদিন সকালে আমরা দেখতে পাই চিংচিং তার বান্ধবী সুয়ের কাছে চলে আসে। এবার চিংচিং এর কাছে তার ভাই ফোন দেয়। চিংচিংকে বলে যে তুমি কোথায় ছিলে সারা রাত? চিংচিং বলে যে ভাই আমি তো এখানেই ছিলাম। তখন চিংচিং এর ভাই বলে যে তুমি কোথায় ছিলে? তুমি তো ডরমেটরিতেও ছিলে না, আমি কল করেছিলাম। চিংচিং তখন বলে যে আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম, ফোনটাও চার্জ ছিল না, এই কারণে বন্ধ পাইছো তুমি। তখন তার ভাই বলে, কখনো আর নিজের ফোনটা বন্ধ করবা না, সব সময় তোমার ফোনটাকে অন রাখবা। চিংচিং এর ভাইকে আমরা দেখতে পাই যে পাওনাদার তার কাছে টাকা চাইতো, 10,000 টাকা নিয়ে এসে সেই পাওনাদারকে দিতে যায় এবং বলে যে আমার কাছে তো অত টাকা নেই, আমি আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দেবো। তখন সেই পাওনাদার তাকে বলে, তোমার টাকা তো পরিশোধ হয়ে গিয়েছে। তখন সাং বলে যে আমার টাকা কে পরিশোধ করলো? তারপরে একজন উকিলের নাম্বার এখানে সাংকে দেওয়া হয়। সাং সেই উকিলের কাছে চলে যায়। আমাদেরকে আবার চিংচিংকে দেখানো হয় আগের জবটা রিজাইন করে সে একটা নতুন কোম্পানিতে জয়েন করেছে, আর এটাই ছিল তার একটা ফার্স্ট প্রজেক্ট, যার জন্য তাকে অনেক কম সময় দেওয়া হয়। সে তখন জেং ইনের কাছে চলে যায়। জেং এর কাছে গিয়ে সে বলে, তুমি কি আমাকে একটু অ্যাসিস্ট করে দেবে? এখানে জেইং তাকে ইগনোর করছিল এবং বলছিল, আমার সামনে এক্সাম আছে, আমাকে পড়তে হবে, আমাকে আর ডিস্টার্ব করো না। চিংচিং তার পিছু ছাড়ে না, তার ক্লাসে চলে যায়। এখানে জেইং তাকে বলে, আচ্ছা চিংচিং, তোমার কি মনে হয় আমি শুধু তোমার সঙ্গে কাজ করেছি টাকার জন্য? তখন চিংচিং বলে যে হ্যাঁ, টাকার জন্য ছাড়া তুমি এত কষ্ট কেন করবে, আর টাকাটা তো ইম্পর্টেন্ট, বলো। তখন জেইং বলে, আচ্ছা চিংচিং, তুমি নানজাওকে কেন বিয়ে করতে চাও? তখন চিংচিং বলে, বিয়ে করতে চাই তার কারণ আছে, কারণ সে অনেক বেশি হ্যান্ডসাম। তারপরে জেইং বলে, হ্যান্ডসাম কি শুধু নানজাও, আর কোনো লোক নাই? তুমি তোমার চারপাশে তাকিয়ে দেখো না, কত হ্যান্ডসাম ছেলে রয়েছে। তখন চিংচিং বলে যে না, ও অনেক বেশি হ্যান্ডসাম। এরপরে আমরা দেখতে পাই জেইং এর মুখটা একটু ছোট হয়ে যায়, মানে এখানে জেইং নিজের কথাই বলছিল। জেইং মূলত মনে মনে চিংচিংকে পছন্দ করতো। তারপরে অনেক কষ্টে বসে চিংচিং জেইংকে এই কাজটা করার জন্য রাজি করায়। আমরা এখানে নানজাওকে দেখতে পাই, সে চিংচিং এর কাছে ফোন করে এবং বলে, রাত্রে একটা ডিনার আছে, ফর্মাল ওয়েতে এসো, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। যাই হোক, তারা ডিনার পার্টিতে আসে। এখানে মিস্টার হু তার সঙ্গে নানজাওকে ড্রিঙ্ক করতে বলে। নানজাওয়ের মূলত অতিরিক্ত ড্রিঙ্ক করলে সমস্যা হতো। নানজাও ড্রিঙ্ক করতে থাকে, তার কিছুই করা ছিল না। অ্যাসিস্ট্যান্ট তখন চিংচিংকে বলে, আচ্ছা তুমি বসের জায়গায় ড্রিঙ্ক করতে পারো না? তখন চিংচিং বলে, কেন আমি ড্রিঙ্ক করব? অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি যদি ড্রিঙ্ক করো তাহলে আমি তোমাকে 100 ইয়েন দেবো। তখন চিংচিং বলে, মাত্র 100 ইয়েন? এরপরে তারা দরাদরি করতে করতে 500 ইয়েনে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ড্রিঙ্ক করতে করতে মিস্টার হুও ড্রাঙ্ক হয়ে যায়, চিংচিংও ড্রাঙ্ক হয়ে যায়। চিংচিং সেখানে আরো ড্রিঙ্ক করতে চাইছিল। এরপরে তারা ডিনার শেষ করে চিংচিংকে নানজাও তার নিজের গাড়িতে করে নিয়ে ছাড়তে চায়, কিন্তু চিংচিং তো এখন আর ডরমেটরিতে থাকে না। নানজাও জানেও না চিংচিং কোথায় থাকে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে চিংচিংকে কোথায় নামিয়ে দেবো। নানজাও বলে, আমি কি জানি। এই কথা বলার পর নানজাও আবার নিজেই বলে যে আমার বাসাতে নিয়ে চলো। এরপরে আমরা দেখতে পাই নানজাও চিংচিংকে নিজের বাসাতে নিয়ে যায়। এখানে চিংচিং তো নাচানাচি করছিল, লাফালাফি করছিল, গান গাচ্ছিল, কি বলছিল সে নিজেও জানে না। এক পর্যায়ে এতই বেশি ইরিটেট করছিল চিংচিং যে নানজাওয়ের রাগ হয় এবং সে চিংচিংকে একটা ধমক দিয়ে বসিয়ে দেয়। চিংচিং কান্নার অ্যাক্টিং করতে থাকে। কান্নার অ্যাক্টিং করতে করতে সে ঘুমিয়ে পড়ে। নানজাও যখন চিংচিং এর ব্যাগটা সরাতে যায় তখন চিংচিং এর ব্যাগ থেকে একটা জার্নাল পড়ে যায়। নানজাও এই জার্নালটা তুলে দেখতে থাকে। এখানে এসে দেখে যে সারা মাসে চিংচিং কত টাকা খরচ করে, কে কত টাকা পাবে সেই সবের দেনা পাওনার হিসাব রয়েছে এখানে।
ইভেন চিংচিং 1 মাসে কত টাকা খরচ করে তার খাওয়ার জন্য সেই হিসাবটাও রয়েছে। আর এই জিনিসটা দেখে নানজাও তো একদম অবাক হয়ে যায়, একজন মানুষ এত কম খাবার কি করে খেতে পারে। এরপরে নানজাও নিজেকেই নিজে বলে আসলেই মেয়েটা অনেক বেশি কষ্ট করে, এবং এত কষ্ট করার পরেও মেয়েটা কত হ্যাপি নিজের লাইফ নিয়ে। এরই মাঝখানে চিংচিং বমেট করতে যাচ্ছিল, নানজাও তাকে ওয়াশরুমে নিয়ে যায়। যেহেতু চিংচিং বমেট করেছিল এই জন্য নানজাও তাকে গার্গেল করাতে নিয়ে যায়, কিন্তু এখানে গার্গেল করতে এসে তো চিংচিং নানজাওকেই পুরো ভিজাই দেয়। এরপরে নানজাও অনেক কষ্টে চিংচিংকে সামলিয়ে তার রুমে নিয়ে আসে এবং রুমে এনে শুয়ে দেয়, বলে যে এখানে তুমি ঘুমাও। চিংচিং এখানে বলছিল আমার অনেক বেশি ভয় করছে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি অনেক বেশি ভয় পাচ্ছি। এই কথা বলে সে নানজাওকে জড়িয়ে ধরে। এরপর নানজাও চিংচিং এর কাঁধে হাত দিয়ে বলে তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। আর এখানেই দুইজন ঘুমিয়ে পড়ে। আর 4th এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 5th এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে সাং যখন জানতে পারে মিস্টার নানজাও তার সকল টাকা পরিশোধ করে দিয়েছে, এই জন্য সে নানজাওকে থ্যাংক ইউ বলার জন্য নিজেই নানজাওর বাসায় আসে। সে গেট খোলা পেয়ে বাসার ভেতরে প্রবেশ করে। যখন সে নানজাওর বেডরুমে প্রবেশ করে তখন সে দেখে নানজাও একটা মেয়ের সঙ্গে শুয়ে আছে। সে ইগনোর করে চলেই যাচ্ছিল, বাট ভালো করে লক্ষ্য করে দেখে এটা তো তার বোন। তার অনেক বেশি রাগ হয়, সে ঘুমন্ত নানজাওয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর চিংচিং তার ভাইকে থামায়, তারা তিনজন এক জায়গাতে বসে। তখন সাং বলে তুমি আমার বোনকে ভোলা ভালা পেয়ে পটিয়ে নিয়েছো, তুমি ওর ফায়দা হাসিল করার চেষ্টা করছো। তখন নানজাও বলে আমি এরকম কিছুই করি নাই। চিংচিং তখন বলে ভাই তুমি চুপ করে আমার কথাটা তো শুনো। এরপরে চিংচিং বলে যে আসলে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না। তখন সাং বলে তুমি আমার টাকা পরিশোধ করার জন্য এত নিচে নেমে গিয়েছো চিংচিং। তখন চিংচিং বলে উফ ভাই তুই চুপ করবি, তুই বুঝতে পারছিস না আমার আর মিস্টার নানজাওয়ের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আমরা অনেকদিন ধরে রিলেশনশিপে ছিলাম। আর এই কথা শুনে সাং তো একদমই অবাক হয়ে যায়। তখন সে বলে তুই রিলেশনশিপে ছিলি, আমাকে আগে বলিসনি, তুই মিথ্যা কথা বলছিস। চিংচিং তার ভাইকে বলে আমি কোনোই মিথ্যা কথা বলছি না। এরপরে চিংচিং এর ভাই সাংও তো অনেক চালাক, সে চিংচিংকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, ইভেন নানজাওকেও, যে তোমরা কিভাবে দেখা করেছো, তোমাদের রিলেশনশিপটা কয়দিন ধরে। দুইজনের অ্যান্সার প্রথমে দুই রকম হচ্ছিল। এরপরে চিংচিং নানজাওকে থামিয়ে দেয়। এরপরে সে বলে আমি তোকে বলছি যে আমরা কিভাবে দেখা করেছি। সে অনেক সুন্দর করে একটা গল্প বানিয়ে বলে এবং তার ভাইকে বলে ভাই আমি অনেক বেশি খুশি আছি, তুই আমার ব্যাপারে ভাবিস না প্লিজ। সাং তখন বলে আমার কাছে মনে হচ্ছে না যে তুই সত্যি কথা বলছিস, তারপরেও ধর মেনেই নিলাম যে তুই সত্যি কথা বলছিস। আমি আপাতত এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এরপরে আমি আবারও আসবো, কালকে সকালেই আসবো। তখন চিংচিং বলে কেন তুই সকালে এই বাসাতে আসবি? সাং বলে কেন, আমি আসলে কি কোনো সমস্যা? তোদের সিক্রেটটা আমার সামনে চলে আসবে যে তোরা ফেক কাপল। তখন চিংচিং বলে আরে ভাই না, তুই যে কি বলিস, তুই আসতেই পারিস তোর বোনের বাসায়, আচ্ছা সকালেই আসিস। চিংচিং নানজাওর কাছে আসে এবং বলে নানজাও অনেক বেশি দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি ভাইয়া এখানে চলে আসবে। তখন নানজাও বলে তো এখন কি করার? চিংচিং বলে যে আমাকে আরো কিছুদিন তোমার বাসাতে থাকতে হবে। নানজাও তখন বলে ঠিক আছে আমি তোমার হেল্প করব, কিন্তু সকল শর্ত আমার শর্ত মাফিক তুমি যদি এই বাসাতে থাকতে পারো তাহলে থাকো। তখন চিংচিং বলে আমি সব শর্তে রাজি। এরপর নানজাও বলে শর্তগুলো তো শুনে নাও। নানজাও চিংচিংকে বলে আমার বাসার ক্লিনিং, রান্না, বাসার সকল কাজ তোমাকে করতে হবে। আমার বাসাতে রাত 12টার পরে কোনো শব্দ করা যাবে না, একদম পিন ড্রপ সাইলেন্ট, জাঙ্ক ফুড এলাও না। এসব কথা সে চিংচিংকে বলে। চিংচিং তখন বলে এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? নানজাও বলে আমার বাসা আমার রুল। চিংচিং এর কিছুই করার ছিল না, সে রাজি হয়ে যায়। এখানে সাং সুয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে চিংচিং যে রিলেশনশিপে ছিল সেটা কি তুমি জানতে? তখন সু বলে আসলে আমি তো কিছুই জানতাম না সাং। তখন সাং বলে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তুমি জানতা না? এই বলে সে সেখান থেকে চলে যায় এবং বলে আমি নিজেই বের করবো চিংচিং আর নানজাওর ভিতর কি রিলেশনশিপ। এখানে সু চিংচিং এর সঙ্গে দেখা করে এবং এখানে চিংচিং বলে জানো নানজাও আমাকে এতগুলা রুলস ধরাই দিছে। কি করছে নানজাও? এরপরে সে নানজাওর কথা বলে। আমরা এখানে নানজাওকে দেখতে পাই। চিংচিং নানজাওর বাসাতে নানজাওর কিছু বই পড়েছিল। নানজাও তার বইগুলোকে অ্যালফাবেট ওয়াইজ রাখতো, আর এই জিনিসটা একটু গরমিল হয়। নানজাও তাকে ধরে, তাকে এগুলো ঠিক করতে বলে। বাসার কুশনটা একটু আলাদা জায়গায় রাখায় সেটা ঠিক করতে বলে। রাত 12টার পরে কোনো অ্যাডেড সুগারযুক্ত খাবার খাওয়া নানজাওর বাসাতে অ্যালাউ না, এগুলো সে সুকে বলে এবং সুকে বলে যে নানজাওর সঙ্গে তো থাকাই যাবে না। ও এরকম কেন, এত স্ট্রিক্ট কোনো মানুষ হয়? নানজাও তার অফিসের প্রজেক্ট নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, আর এই সময় চলে আসে চিংচিং তার জন্য চিকেন স্যুপ নিয়ে। নানজাও সেই চিকেন স্যুপটা খাওয়া শুরু করে। চিংচিং এখানে তার সঙ্গে ফটো নেওয়ার চেষ্টা করে। তখন নানজাও বলে তুমি কি করছো? চিংচিং বলে ভাইকে বিশ্বাস করানোর জন্য এটা তো করতেই হবে। নানজাও তার সঙ্গে ফটো ক্লিক করতে রাজি হচ্ছিল না। এরপরে চিংচিং বলে শুধু আমার ভাই কেন, কে সকালে তো আন্টি অর্থাৎ তোমার মাও আমাকে ফোন করেছিল আর বলছিল যে আমাদের দিনকাল কেমন যাচ্ছে। আন্টিরও মনে হচ্ছে যে আমাদের রিলেশনশিপটা নাকি ফেক রিলেশনশিপ। সো তাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য আমাদের দুইজনকে এক হয়ে কিছু ছবি ক্লিক করতে হবে।
নানজাও তখন বলে এটা আমার কাজের সময়, আর আমি কাজের সময় ডিস্টারবেন্স একদমই পছন্দ করি না। আমি 2টার সময় ফ্রি আছি, তখন আমি তোমাকে একটু টাইম দিতে পারবো। চিংচিং রাজি হয়ে যায়। 2টার সময় আমরা দেখতে পাই চিংচিং এবং নানজাও একটা গেমিং শপে যায়। সেখানে গিয়ে চিংচিং অনেক বেশি এনজয় করছিল। সে নানজাওকে খেলতে বলে, নানজাও ফার্স্টে রাজি না হলো, পরে চিংচিং এর ইনসিস্টে সে খেলা শুরু করে। একটার পর একটা গেম নানজাও এবং চিংচিং খেলছিল, আর এরই ফাঁকে ফাঁকে চিংচিং নানজাওর সঙ্গে কিছু ছবি তুলে নেয়। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে চিংচিং অনেক ভোরে ভোরে উঠে নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। ইভেন সে নানজাওর জন্য খাবার প্রিপেয়ার করে রেখে গিয়েছিল। নানজাও এই খাবারটা খায় এবং মুচকি মুচকি হাসে। পরবর্তী সিনে আমরা নানজাওকে দেখতে পাই, তার অফিসের সেই মিস্টার জিয়াং তাকে এসে বলে যে আমরা যে এই কাজটা করতে চাচ্ছি সেটা অনেক বেশি ব্যয়বহুল। নানজাও অনেক বেশি চিন্তিত ছিল তার প্রেজেন্ট প্রজেক্টটা নিয়ে। তখন সে আরো বেশি ওষুধ খাওয়া শুরু করে। অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে আপনার শরীরের জন্য এত ওষুধ খাওয়া ঠিক না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই চিংচিং এর ভাই নানজাওর বাসায় আসে। চিংচিং এমন ভাব করতে থাকে যেন নানজাও এবং তার মাঝে কতই না ভালো সম্পর্ক। এরই মাঝখানে নানজাও বাসাতে চলে আসে। চিংচিং নানজাওর কাছে গিয়ে বলে, হানি তুমি চলে এসেছো। অনেক ভালো কাপলের মতো অ্যাক্টিং করতে থাকে চিংচিং এখানে। সাং বলে নানজাওর সঙ্গে আমার কিছু কথা আছে। সে নানজাওর সঙ্গে গিয়ে একটা টেবিলে বসে এবং নানজাওকে বলে যে তাহলে তুমি বিয়েটা কবে করছো আমার বোনকে। নানজাও বলে এঙ্গেজমেন্ট তো হয়ে গিয়েছে, দেখি কবে করা যায়। সাং নানজাওকে বলে তুমি যদি সত্যি আমার বোনকে ভালোবেসে থাকো কিংবা তার সারা জীবনের দায়িত্ব নিতে চাও, তাহলে কিছু জিনিস তোমার জানা প্রয়োজন। এই বলে সে নানজাওর দিকে একটা জার্নাল টাইপের বুক ছুড়ে দেয়। তখন সেখানে দেখতে পায় যে চিংচিংকে কিভাবে সাং বড় করেছে এবং তাকে সে কতটা ভালোবাসে সেই সবই এখানে লেখা রয়েছে। মানে চিংচিং এর বিষয়ে যাবতীয় জিনিস এই ডায়েরিতে লেখা আছে। তখন নানজাও জিনিসটা দেখে বলে চিংচিং এর জীবনের আজকে এই ঝামেলার জন্য কোনো না কোনোভাবে তুমিই দায়ী সাং। তখন সাং বলে হ্যাঁ আমি এটা ডিনাই করছি না, একটা সমস্যা হয়েছে, কিন্তু আস্তে আস্তে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর তুমি আমাকে যে টাকাটা দিয়েছো সে টাকাটা আমি তোমাকে আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো। আমাদের ফ্যামিলি কারোর কার্স মাথার উপর রাখে না। আমরা এখানে চিংচিংকে দেখতে পাই, সে বাস স্টপে বসেছিল তার সে বন্ধু জে ইং এর সঙ্গে। এখানে বাসের জন্য ওয়েট করতে করতে চিংচিং এই ছেলের কাঁধের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন নানজাও এখানে এসে চিংচিংকে নিয়ে যায়। রাত্রের সিন আমরা দেখতে পাই, নানজাও যখন তার ওষুধ নিতে যায় তখন সে দেখে ফ্রিজে অনেক বেশি জাঙ্ক ফুড রাখা। এই জিনিসটা দেখে সে সকল জাঙ্ক ফুডকে ডাস্টবিনে ফেলে দেয়। এরপরে পার্সেল আসে, খাবারের পার্সেল। তখন সে খাবারের পার্সেলটাও রিসিভ করে না। চিংচিং যখন এসে জিজ্ঞেস করে যে কোনো খাবারের পার্সেল এসেছিল, তখন নানজাও বলে তুমি জানো না যে আমার বাসাতে জাঙ্ক ফুড অ্যালাউড না, আর এখন অনেক বেশি রাত হয়েছে, এখন তো খাওয়াই যাবে না। চিংচিং বলে যে নানজাও আমি তো আমার রুমে খাচ্ছিলাম যাতে তোমার নাকে স্মেল না যায়, কোনো শব্দ না যায়, তুমি এমনটা কেন করলে? আমার আজকে সারা রাত জেগে কাজ করতে হবে, এখন আমি কি খাবো? কথা বলে সে নানজাওর উপর রাগ করে ফ্রিজের কাছে চলে যায় এবং বলে আমি তো ফ্রিজেও কিছু জাঙ্ক ফুড রেখেছি, সেটা তো তুমি জানো না। সে ফ্রিজ খুলে দেখতে পায় একটাও জাঙ্ক ফুড নেই সেখানে। চিংচিং এর অনেক বেশি রাগ হয়, কিন্তু তার কিছু করার ছিল না। এখানে নানজাও যে ওষুধটা খেতে যায় চিংচিং এর সঙ্গে কথা বলতে গিয়ে সে ওষুধটা না খেয়েই চলে আসে, আর হাত ফসকে সেই ওষুধটা আবার ওই পানির গ্লাসে পড়ে গিয়েছিল। এবার আমরা দেখতে পাই নানজাও তার রুমে চলে আসে গ্লাসটাকে ওখানেই রেখে দিয়ে, আর চিংচিং না বুঝে সেই গ্লাসের পানিটা খেয়ে নেয়। একটু পরে নানজাও কিছু একটা পড়ার শব্দ পায়। নানজাও যখন ডাইনিং রুমে যায় তখন সে দেখতে পায় চিংচিং মেঝেতে পড়ে আছে। সে তখন চিংচিংকে ডাকতে থাকে, কিন্তু চিংচিং এর কোনো জ্ঞান ছিল না। আর 5th এপিসোড এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।